সুপ্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম এবং ঈদ মোবারক। একটু দেরিতে হলেও ঈদ মোবারক দেওয়ার জন্য আপনাদেরকে বসে গেলাম। আর দীর্ঘদিন অ্যানালাইসিস থেকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু প্রতিদিন অ্যানালাইসিস দেওয়ার মতো এখন আমাদের বাজার না, যে কারণে আসলে প্রতিদিন অ্যানালাইসিস দিলে আপনারাও বিভ্রাটের শিকার হবেন। কারণ আমরা অ্যানালাইসিস নিজেরা করে দেখি, সম্ভাবনা থাকলে সেটা আপনাদেরকে সম্ভাবনার কথাগুলো আমরা বলি, কিন্তু আমরা অতি মানব না যে আমরা যেটা বলবো সেটাই করবে। এতে আপনাদের নিজেদেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, আমরা নিজেরা তো ক্ষতিগ্রস্ত হই। তো পজিটিভ মার্কেট ছাড়া আমাদের মার্কেট যেহেতু ওয়ান ওয়ে, একমাত্র বাড়া ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। তো আমরা ঊর্ধ্বমুখী মার্কেটেই আমরা আসলে অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করব। তো দীর্ঘদিন আলোচনা থেকে দূরে ছিলাম, আজকে আবার বসলাম। বেশ কিছু স্টক চোখে পড়েছে যেগুলা ঘুরে যাওয়ার মতো পজিশনিং তৈরি করেছে, এমনকি মার্কেটও একই অবস্থা সৃষ্টি করেছে। আপনারা ধৈর্য সহকারে একটু দেখবেন। আমি চেষ্টা করব আজকে কমপক্ষে 4-5টা শেয়ার আপনাদেরকে অ্যানালাইসিস দেওয়ার জন্য। চলুন আমরা আজকে দেখি। 43.5 পয়েন্ট বেড়ে 5161 পয়েন্টে বাজার অবস্থান করছে। 232টা শেয়ার দাম বেড়েছে, মাত্র 96টা শেয়ার দাম কমেছে। এখানে একটা উল্লেখযোগ্য ব্যাপার উল্লেখ না করলে নয়, গতদিন 34 পয়েন্ট বেড়ে 423 কোটি টাকা ট্রেড হলেও আজকে মাত্র 246 কোটি টাকা ট্রেড হয়েছে। এখন অনেকে হয়তো এটাকে নেগেটিভলি দেখবেন, আমি বলবো এটা 100% পজিটিভ। এই কারণেই বলবো, যেহেতু লম্বা ধকল শেষে এখনো ধকল বলতে আমাদের যে নেগেটিভ মার্কেট গেছে, আমি সেটা কথাই বুঝাচ্ছি। এর মধ্যে ঈদের বড় ধরনের একটা খরচের ব্যাপার ছিল, সেটা শেষ হয়েছে আল্লাহর রহমতে। এমনকি সবকিছু শেষে বিনিয়োগকারীরা অধিকাংশই নাড়ির টানে দেশের বাড়িতে ঈদ করতে ছুটে গেছে। তো ঈদের মজাটা শুরু হতে না হতেই আজকে আবার বাজার ওপেন হলো। আমাদের পুঁজিবাজার ওপেন না হলে একটা সময় আমাদের কাছে মনে হতো আমরা হ্যাপি থাকবো। তো যেটার কারণে সবার হাত খালি। আর দ্বিতীয়ত হচ্ছে ঈদ আমরা এখন না, শুধু আজকে যেটা ঘটনা ঘটেছে, শুধু আজকে না, এই যাবৎকালে আমার দেখা পুঁজিবাজারের সর্বসময় জুড়ে এমনকি সারা বছর জুড়ে আমরা দেখেছি ঈদ পরবর্তী 2-1টা কার্য দিবস খুব বেশি ভলিউম হয় না। সেটা হয় না দুইটা কারণে: মানুষ এখনো বাড়ি থেকে শহরে ফিরেনি, কাজে যোগদান করেনি, ব্যবসা বাণিজ্যে ফেরত যায়নি, এগুলো অনেকগুলো ব্যাপার জড়িত। তার মধ্যে সবার হাতও খালি থাকতে পারে, এটা একটা ব্যাপার। এটা খুব বেশি বড় ব্যাপার না। আমি আশা করছি আগামী দিন হয়তো বা দ্বিগুণ পরিমাণ ভলিউমও হতে পারে, অথবা রবিবার থেকে আমাদের সব ভলিউমগুলো কিন্তু স্বাভাবিক আকার ধারণ করবে। তো আমরা আজকে দেখতে পাই যে টপ 20-তে বেশ কিছু ইন্স্যুরেন্সকে আধিপত্য বিস্তার করতে, তার মধ্যে ক্রিস্টাল ইন্স্যুরেন্স ছিল 1 নম্বরে, প্রগতি লাইফ আছে, এর মধ্যে আরও 2-1টা লাইফকে আমরা দেখেছি মর্নিংয়ে। যেমন সেন্ট্রাল ইন্স্যুরেন্স সর্বোচ্চ পরিমাণে দাম বেড়ে 15 নম্বরে অবস্থান করছে। এটা ছাড়াও যদি আমরা সেক্টর ওয়াইজ দেখতে চাই, সেক্টরের মধ্যে ইন্স্যুরেন্স সেক্টরটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ডাউনের সংখ্যা একদম খুবই কম। তারপরে সেকেন্ড পজিশনে ইঞ্জিনিয়ারিং, থার্ড পজিশনে টেক্সটাইল, ফোর্থ পজিশনে ফার্মাসিউটিক্যালস ছিল, যেটা গেইনারের দিক থেকে আমি বলবো। আর ভ্যালুর দিক থেকে ফার্মাসিউটিক্যাল সেক্টরটা সবচেয়ে বেশি ছিল, ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু সেকেন্ড পজিশনে ছিল। আর সর্বোচ্চ সার্কিট হিট করেছে যে শেয়ারগুলো, সেগুলো যদি আমরা দেখতে চাই তাহলে আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি স্টাইল ক্রাফট, 2 নম্বরে সেন্ট্রাল ফার্মা, 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি বিআইএফসি, যেটা
ফাইন্যান্স সেক্টরের শেয়ার মানে হুট করে আমরা এটাকে সর্বোচ্চ পরিমাণে বাড়তে দেখলাম। আর মিউচুয়াল ফান্ডের মধ্যে এই শেয়ারটাই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে কিছুদিন জুড়ে। এছাড়া অন্যান্য অনেকগুলো শেয়ারই ছিল, তার মধ্যে ইন্স্যুরেন্সের আধিপত্য ছিল সবচেয়ে বেশি। এখন চলুন আমরা আমাদের ইন্ডেক্সের আলোচনাটা একটু করতে পারি স্বাভাবিক, একদম সাধারণভাবে, খুব সাদামাটাভাবে। এই চ্যানেল আপনাদেরকে আমি অনেকবার দেখিয়েছি, বহুবার দেখিয়েছি, এমনকি এটা এখনো ড্র করা আছে। তো আমরা এখনো দেখতে পাচ্ছি যে প্রতিবারই ডাউন ফল হওয়ার পরে, একদম ম্যাসিভ রকমের হওয়ার পরে যখনই লোয়ার চ্যানেলে টাচ করছে তখনই কিন্তু বাজার দুই একটা দিনের জন্য হলো বাজার উঠে দাঁড়াচ্ছে, আবার পড়ছে, আবার উঠছে, আবার পড়ছে। এখানে একটা সাইড মুভমেন্ট ছিল, কিন্তু স্ট্রেটলি 3 দিন খুব বড় ধরনের পতন ঘটে। তো সেখান থেকে এখন আবার ধীরে ধীরে 3 দিন বেড়েছে। 3 দিন যেটা বেড়েছে, এটা আজকে যেটা বেড়েছে এটা অনেক বেশি পয়েন্টস, এমনকি কিছু শেয়ারেরও দাম বেড়েছে। অন্যান্য দিন যেগুলো বেড়েছে এগুলো খুব বেশি আহামরি চোখে পড়ার মতো না। এই ডাউন চ্যানেলের মধ্যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যতবারই 3 ব্ল্যাক ক্রস তৈরি করেছে ততবারই কিন্তু মার্কেট ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে। এখানেও তাই হচ্ছে, এখানেও তাই হচ্ছে। কিন্তু এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, প্রত্যেকবারই লোয়ার ব্যান্ডে যখন এসছে তখন বেড়েছে, এর আগে কিন্তু বাড়েনি। তা এখন কি আপনারা হয়তো শুনতে চাইবেন কি এখন কি মার্কেটের আসলে পতন শেষ হয়েছে? এটা এখনো বলার মতো সময় আসেনি, কারণ মার্কেটের পতন শেষ হইতে হলে কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। সেগুলো যদি ফুলফিল করে তাহলে কিন্তু আমরা ধরে নিব যে মার্কেট পার্মানেন্টলি পতন শেষ করেছে। তাহলে সেগুলো কি কি হতে পারে আমরা ইন্ডেক্স দিয়ে বুঝে ফেলি, এক ঝলকে বুঝতে পারি। এখানে যেখানে সাইডে মুভমেন্টটা ক্রিয়েট করেছিল 6230 পয়েন্টস থেকে 6280-র মধ্যে, সেখানে বেশ কিছুদিন একটা সাইডে মুভমেন্ট ছিল। আমাদের বেশ ভালো প্রত্যাশা ছিল এখান থেকে মার্কেটটা উপরের দিকে যাবে, কিন্তু তখনও আমি যে অ্যানালাইসিসগুলো দিয়েছি আপনারা আবার চেক করে দেখবেন, সেখানেও কিন্তু আমার একটা কথা ছিল 5500 পয়েন্টস না পার হওয়া পর্যন্ত আমরা কোনোভাবে এসব সাইডে মুভমেন্ট, শর্টলি সুইং ট্রেড, এগুলোকে আমরা কোনোভাবে আপ ট্রেড হিসেবে কাউন্ট করব না। এগুলো হচ্ছে কাউন্টার ট্রেড। কাউন্টার ট্রেড অনুসারে কয়েকটা শেয়ার যাদের সবাই তো লসে আছেন এটা জানি, এর আগেও আমি একটা টিপস দিয়েছিলাম, যাদের হাতে যদি কিছু ক্যাশ থাকে, যার যার যে শেয়ার আছে সেই শেয়ারগুলোতে সুইং ট্রেড করে নিজেকে কিছুটা ক্ষতির থেকে রেহাই দিতে পারেন। তো সেটার জন্য টেকনিক্যাল অ্যানালাইসিস জানাটা অনেক জরুরি। আর টেকনিক্যাল অ্যানালাইসিস জানলেও যে একদম ফাঁদে পড়বেন না তা না, এটা গ্যারান্টি দিয়ে বলা যাবে না। প্রত্যেকের নিজস্ব একটা স্ট্র্যাটেজি থাকাটা অনেক ইম্পর্টেন্ট, এটাই হচ্ছে মূল কথা, বিষয়টা। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা পতন মোটামুটি বেশ ভালোই হয়েছে, 5055 পয়েন্টস পর্যন্ত আমরা পতন হতে দেখেছি। এখন 5161 পয়েন্ট, এই 3 দিনে 100 পয়েন্টসের উপরে বেড়েছে। কিন্তু আমরা শক্ত রেসিস্ট্যান্স আছে 6215 পয়েন্টস থেকে 6280 পয়েন্টস পর্যন্ত। এই যে ইয়েলো কালারে আমি যে দাগটা ক্রিয়েট করেছি, এই দাগটাই হচ্ছে এই শর্টলি সুইং এর বড় ধরনের রেসিস্ট্যান্স। এই রেসিস্ট্যান্স যদি ওভারকাম করতে পারে তাহলে 5500 পর্যন্ত চলে যাওয়াটা একদম খুব সময় সাপেক্ষ ব্যাপার, অল্প সময়ের মধ্যে চলে যাবে। যদি সেটা চায় সেই ক্ষেত্রে আমরা চ্যানেল ব্রেকআউটও পাবো, সাথে একটা বড় ধরনের রেসিস্ট্যান্স ব্রেকআউটও পেতে পারি। আর যদি 5500 পয়েন্টসের উপরে আমাদের মার্কেট চলে যায় তাহলে আমরা ধরে নিব যে মার্কেট পার্মানেন্টলি আপে চলে গেছে, মার্কেট আর পেছনে ফিরে তাকানোর সময় নেই। ততদিন পর্যন্ত আমাদেরকে আসলে কষ্ট করে যেতে হবে। তাহলে মার্কেটের গতি প্রকৃতিগুলো কিরকম হতে পারে সেটা একটা আমরা শর্টলি জানতে পারি। সেটাই হচ্ছে এরকম, আমি হালকাভাবে দেখাতে পারি আপনাদেরকে। এখন যেটা বাড়ছে এটা এই পয়েন্টস পর্যন্ত বেড়ে আবার নিচে আসতে পারে। সেই নিচে কি আগের একই জায়গার সাপোর্টটা ক্রিয়েট করবে নাকি লোয়ার লো করবে সেটা সময় বলে দিবে, আগে উপরে একটু চাক। আর এটা যদি ব্রেকআউট করতে পারে তাহলে এই চ্যানেল পর্যন্ত যেতে পারে, সেই চ্যানেল থেকেও ব্রেকডাউন হয়ে আবার উপরে যেতে পারে, এই টাইপের করে যাওয়ার সম্ভাবনা থাকে। সবকিছুই এখানে আপেক্ষিক, মার্কেট
প্রতিদিন হিসাব নিকাশ করে প্রতিদিন দেখতে হবে যে আসলে মার্কেট কতটুকু যাবে। আগের মতো করে আমরা বলতে পারবো না যে মার্কেট ওইখানে গিয়ে এখান থেকে ফেরত আসবে বা ওখান থেকে ব্রেক আউট করে চলে যাবে। তবে সবকিছু আমরা বুঝতে পারবো। এখানে একটা বড় ধরনের ব্যাপার আছে, সেটা হচ্ছে ভলিউমটা একটা স্ট্যান্ডার্ড লেভেল আসতে হবে। আমাদের যে লেভেলগুলো থেকে, যেমন আমরা একটু দেখার চেষ্টা করি, এখানে যে বড় ধরনের ভলিউম হয়েছিল, এই ভলিউম লেভেলটা যদি বর্তমান সময় ক্রিয়েট করতে পারে বা এই জায়গাটাও ক্রিয়েট করতে পারে, তাহলে কিন্তু 700-800 কোটি টাকা বা 1000 কোটি টাকার কাছাকাছি, আমরা বেশি কিছু ডিমান্ড নাই, এতটুকুর মধ্যে যদি ট্রেড হয় ভলিউম, আর সেখানে যদি মার্কেট আপ ট্রেন্ডে থাকে, তাহলে আমরা ধরে নিব যে প্রত্যাশা মোতাবেক আমাদের বাজার আগাচ্ছে, তখন আমরা একটা আপ ট্রেন্ড বাজার পাবো ইনশাল্লাহ। তো এই সুইং ট্রেডগুলোতে অলরেডি 3 দিন চলে গেছে আমাদের মার্কেট বাড়ার সময়, কিন্তু শেয়ারগুলো আসলে 3 দিন সবগুলো শেয়ার বাড়েনি। যেমন আজকেও কিন্তু অনেক শেয়ারেরই পতন হয়েছে, আমরা পতন দেখেছি। তো সেই ক্ষেত্রে ইন্ডেক্স বাড়লেও যে সব শেয়ার দাম বেড়ে যাবে এরকম কিন্তু ব্যাপার না। যেমন খান ব্রাদার্স ক্রমান্বয়ে ডট করে পড়ছে, এটা 88 পর্যন্ত আসার একটা জায়গা ক্রিয়েট করা আছে, ক্রমান্বয়ে পড়ে যাচ্ছে। মার্কেট বাড়ছে 3 দিন, কিন্তু 1 পয়সাও বাড়েনি, বামে হল্টেড হয়ে নামছে। নিশ্চয়ই ফান্ডামেন্টাল কোনো রেশিও ব্যাপার আছে। ইপিএস নেগেটিভ আসছে, এটা দেখাচ্ছে ফান্ডামেন্টাল, আমরা এখানে চেক করলে দেখতে পাচ্ছি এখানেও ফান্ডামেন্টাল আছে। তো সবকিছু মিলিয়ে খারাপ দিলে খারাপ হবেই, এটাই স্বাভাবিক। তো এটা ছাড়াও আরো অনেকগুলো শেয়ার আছে যেগুলা মার্কেট ভালো মার্কেটেও পড়তে পারে। তো তাহলে কি টাইপের শেয়ার আপনারা ইনভেস্ট করবেন বা কি টাইপের শেয়ারে আপনারা যেতে পারেন, সেগুলোর একটা স্ন্যাপশট বাছাই করে নিজেরাই, সর্বোচ্চ ফল হয়েছে, অনেক নিচে চলে গেছে, ইয়ারের সর্বনিম্ন রেটে অবস্থান করছে, এই টাইপের শেয়ারগুলো বাছাই করে আপনারা একে একে সেগুলোতে ইনভেস্ট করে কিছু সময় অপেক্ষা করতে পারেন সুইং ট্রেডগুলোর জন্য। তো এরকম কয়েকটা স্টক আমি দেখাতে পারি, এগুলো যে বাড়বে বা এগুলোতে যে আপনারা ইনভেস্ট করতেই হবে, নট নেসেসারি। আপনারা নিজস্ব পোর্টফোলিওতে যে শেয়ার আছে সেগুলো অ্যানালাইসিস করে, যেগুলা প্রমিজিং ফান্ডামেন্টালি স্ট্রং হয়েছে, এর মধ্যে ইপিএস গেছে, ডিক্লারেশন গেছে অনেক শেয়ারের, সেগুলাকে রেখে বাকি যেগুলো নেগেটিভ হয়ে গেছে সেগুলাকে সেল করে স্টপ লস মেরে, যেগুলো ফান্ডামেন্টালি স্ট্রং হয়েছে সেগুলোতে ইনভেস্টের চেষ্টা করুন। আর একটা জিনিস দেখার চেষ্টা করুন, মান্থলি উইকলি শেয়ারগুলো সর্বনিম্ন রেটে এসছে কিনা। সেটা যদি এসে থাকে তাহলে আপনারা চোখ বন্ধ করে সেগুলোতে ইনভেস্ট করেন, কয়েকটা দিন অপেক্ষা করলে কিছু না কিছু হলো বেনিফিট পাবেন। এখন আসি আমি কাশিম ইন্ডাস্ট্রি এর আগেও কিন্তু অ্যানালাইসিস দিয়েছিলাম, আজকে আবারও দিলাম। এখন একটা বড় ধরনের চ্যানেল ড্র করেছি, সেই চ্যানেলের মধ্যে দেখা যাচ্ছে এটাও কিন্তু উপরে নিচে করে যেমন এই চ্যানেলের যদি আমরা আপ এন্ড ডাউন হিসেব করি, এটা যদি একটা আপ ধরি, এখানে একটা সুইং হয়েছে, এখানে আবার ডাউন হয়েছে, এখানে একটা আপ হয়েছে, এখন আবার ডাউন হয়েছে, তাহলে আমরা চ্যানেলের যদি লোতে বারবার টাচ করে, এখানে 3 বার অলরেডি টাচ করেছে, এখন অলরেডি লোয়ার লো তৈরি করেছে। তো তাহলে এই জায়গা থেকে এই শেয়ার 32 টাকা, এটা ভাবাটাই কিন্তু অস্বাভাবিক। তো এই 32 থেকে 34-35 টাকার মধ্যে কেউ যদি ইনভেস্টমেন্টে যায়, তাহলে সে কমপক্ষে 5-6 টাকার একটা গ্যাপ পেতে পারে, এটা কিন্তু হিউজ। তাহলে এটা কোন কোন জায়গায় এই শেয়ারটা ইনভেস্টমেন্টে যাওয়ার জায়গা আছে, যেহেতু এটা অনেক লোতে আছে, 3 দিন বাড়লেও এই শেয়ারটা আমরি দাম বাড়েনি, বাট 35 টাকা 70 পয়সার উপরে, এটা যেহেতু দুইটার কাছাকাছি রেজিস্ট্যান্স আছে, 35 টাকা 70 পয়সার উপরে গেলে কিছুটা সেফ জোনে আসবে, তখন ইনভেস্টমেন্ট করলে গতিশীলতা আসবে। এটার পাশাপাশি এটা ভলিউমও কিন্তু অনেক লোতে আছে, সে ভলিউমটাও খেয়াল করাটা অনেক জরুরি। এই হচ্ছে কাশিম ইন্ডাস্ট্রিজ, রেজিস্ট্যান্স 35-70 আর সাপোর্ট অলরেডি 33 টাকা 70 পয়সা আছে, এখন মাত্র 34 টাকা 60 পয়সা অবস্থান করছে। এরপরে আসি আমরা নাহি ক্যাপ কিন্তু আমি এর আগেও অ্যানালাইসিস দিয়েছিলাম, আজকে আবারও দিচ্ছি, যেহেতু পুরনো। আমি এখানে একটা বক্স ড্র করে তখনও বলেছিলাম যে এই শেয়ারগুলো সাইডে মুভমেন্টে আছে, অনেক নিচে আসছে আর পড়ার জায়গা নাই। যেমন এই 3 দিন অনেক বড় ধরনের পতনের পরেও কিন্তু এই শেয়ারটা খুব একটা পড়েনি, একই জায়গায় মধ্যে ঘুরপাক খাচ্ছে। এটা ছাড়া ডাইভারজেন্স তো ক্রিয়েট করা আছে এই শেয়ারটাতে। তো এই শেয়ারটাতে বিনিয়োগের একটা অপরচুনিটি আছে। তাহলে বিনিয়োগ করতে হলে কোন কোন জায়গায় যেতে হবে, এটাকে মিনিমাম
36 টাকার উপরে ট্রেড হলে এটা খুব সেফ জোনে থাকবে, যেহেতু একটা রেসিস্ট্যান্স আছে। এই এই রেসিস্ট্যান্সটা যদি পার করতে পারে তখন খুব ভালো হবে, অথবা এই শেয়ারটা 34 টাকা 50 পয়সার উপরেও একটা ইনভেস্টমেন্টের সুযোগ আছে, যেহেতু একটা ছোটখাটো রেসিস্ট্যান্স আছে 34 টাকা 50 বা 34 টাকা এইসব জায়গাগুলোতে এটা একটা রেঞ্জিং করা আছে, বাট এখন না। তারপর আরেকটা শেয়ার চোখে পড়েছে, যেটা হচ্ছে অ্যাডভেন্ট। খুব রিসেন্টলি অনেকগুলো হাই করেছিল, হায়ার হাই করতে পারেনি। প্রত্যেক এই হাইয়ের পরে যেমন 35-36 টাকা যাওয়ার পরে কিছুটা কারেকশন করে আবার 33-80 পর্যন্ত যায়, যেটা হায়ার লো হিসেবে কাউন্ট করে। যখনই হায়ার লো কাউন্ট করে তখনই কিন্তু এই টাইপের পতনগুলো হয়। এটার একটা নাম আছে, পদ্ধতি আছে, যেটা আমাদের স্টক মার্কেটের জন্য কতটুকু প্রযোজ্য এটা খুবই কম প্রযোজ্য, বাট ফরেক্স মার্কেটের জন্য এটা খুবই ভালো কাজ করে। যেটার নাম হচ্ছে, মেথডটার নাম হচ্ছে সামান্তা। তো আমি একদিন আপনাদেরকে সামান্তা স্ট্র্যাটেজিটা দেখাবো, আপনারা ওই সামান্তা দিয়েও কিন্তু অনেক টাকা ট্রেড করতে পারবেন। তো আমাদের মার্কেট যে পজিশনে যাচ্ছে, যে পজিশনে চলছে, এটা যদি ফরেক্স হতো আমরা কিন্তু কোটি কোটি টাকা কামাতে পারতাম, কারণ উত্থানের চাইতে পতনের সংখ্যাটা সবচেয়ে বেশি এটার কারণে। তো এখন এটা কি পজিশনে আছে, এখন এটা 300 মুভিং অ্যাভারেজের মধ্যে এসে লাস্ট ডেতে দাঁড়িয়ে গেছে 25 টাকার মধ্যে। আর আজকে 25 টাকার নিচে ট্রেড হলেও 25.80-তে কিন্তু ক্লোজ করেছে। এটা একটা ভালো সম্ভাবনা তৈরি হতে পারে, তবে ভলিউম লাগবে, যেহেতু ওভারঅল ভলিউম আজকে মার্কেটে খারাপ হয়েছে। যেটা রেসিস্ট্যান্স, একটা রেসিস্ট্যান্স আছে 26 টাকায়, একটা আছে 27.50-এ। এই দুইটা রেসিস্ট্যান্সের উপরে যদি এই শেয়ারটাকে কালেক্ট করা যায়, তাহলে এই শেয়ারটা একটা সম্ভাবনাময়ী শেয়ার হতে পারবে। এর আগে নিলেও আপনারা হয়তো 27.50-এ যেতে পারবেন। আবার মেজর যে সাপোর্ট জোন আছে 25 টাকা, যে 300 মুভিং অ্যাভারেজ, এটা ভেঙে গেলে কিন্তু অনেক খারাপ অবস্থা হতে পারে। দোস্ত, ফান্ডামেন্টাল রেশিও চেক করে এই জায়গাটার মধ্যে শেয়ারটা ভলিউম করছে কিনা সেটা খেয়াল করে যদি কালেক্ট করতে পারেন, তাহলে এই শেয়ারটাতেও কিন্তু ভালো একটা পজিশনিং তৈরি হবে। এই হচ্ছে অ্যাডভেন্ট। তারপরে হচ্ছে স্পিনিং সেক্টরে যেতে পারে, মালাক স্পিনিং দেখা যেতে পারে। মালাক স্পিনিং এর ক্ষেত্রেও কিন্তু অলমোস্ট আমার কথাটা সেম। সেখানে 31 টাকা 80 পয়সার ভালো একটা সাপোর্ট জোন ছিল, সেটা কিন্তু গত কয়েকদিন আগে যে 3 দিনের বড় পতন হয়েছে সেখানে কিন্তু শেয়ারটা ব্রেক ডাউন করেছিল। তো 300 মুভিং অ্যাভারেজ যদি ডাউন হয় তাহলে কিন্তু শেয়ারটা অনেক নিচে নেমে যায়, এমনকি এটা 27-28 টাকায় চলে আসারও কিন্তু সম্ভাবনা ক্রিয়েট করা হয়ে গেছে অলরেডি। এখন যদি মার্কেট ভালো করে, সেটার সাথে যদি একটু আপ হতে চায়, তাহলে কিন্তু শেয়ারটা আপ হওয়ার কিন্তু যথেষ্ট পরিমাণে সুযোগ আছে। আবার ডাউনে যাওয়ারও ভয়াবহ একটা ব্যাপার আছে। আজকের ক্যান্ডেলটা খুব ভালো হয়েছে, খুবই পজিটিভ হয়েছে, এমনকি এটা যে রিসেন্ট লোটা ক্রিয়েট করেছিল সেটা আজকে ব্রেকআউট করে মোটামুটি 20 পয়সার মতো উপরে অবস্থান করছে। এইখানে যে একটা সাইডে মুভমেন্ট ছিল, বড় ধরনের একটা সাইডে মুভমেন্ট, এই জায়গাটা যদি অতিক্রম করতে পারে, সেটা হচ্ছে মাত্র 34 টাকা 50 পয়সা, এখন 31.92 আছে। এই জায়গাটা যদি অতিক্রম করতে পারে শেয়ারটা, তখন এটা কিন্তু তুফানের মতো করে দৌড়াতে পারবে। যেহেতু এটা এখন দৌড়াতে পারছে না, একটাই কারণ, দীর্ঘ সময় জুড়ে সাইডে মুভমেন্ট আছে। সাইডে মুভমেন্টে কিন্তু শেয়ারটা অনেকটা ড্রাই হয়ে গেছে, কারণ আমরা ড্রাই হওয়ার সবগুলো লক্ষণ আমরা ভলিউমের মধ্যে দেখতে পাচ্ছি। তো এই টাইপের শেয়ারগুলোতে এইসব সাপোর্ট রেসিস্ট্যান্স কোথায় ব্রেক ডাউন হবে, কোথায় ব্রেক আউট হবে, এগুলো খেয়াল করে যদি একটু ইনভেস্টমেন্টে যাওয়া যায়, তাহলে কিন্তু চমৎকার একটা বেনিফিট চলে আসতে পারে। তো সব বেনিফিটের জন্য কিন্তু অবশ্যই বাজার সুস্থ এবং স্বাভাবিক হতে হবে, এটা কিন্তু অবধারিত। আমি গতদিন ফান্ডামেন্টাল চেক করার পরে একটা শেয়ার আবিষ্কার করলাম, সেটা হচ্ছে কনফিডেন্স সিমেন্ট। কনফিডেন্স সিমেন্ট এটা হচ্ছে 3 উইকসের একটা চার্ট। আমি এটাকে ডেতে কনভার্ট করি অথবা মান্থলি নিয়ে যাই। 6 মান্থ নিয়ে গেলেও দেখা যাবে। আমরা যদি 6 মান্থ অনুসারে দেখি, এটার
সর্বোচ্চ হাই হচ্ছে 162-63 টাকা, আর সর্বনিম্ন ঘটনা যেটা ঘটতে পারে সেটা হচ্ছে 38 বা 40 টাকার কাছাকাছি। তো 160 টাকার একটা শেয়ার এখন শুধুমাত্র 60 টাকা ট্রেড হচ্ছে, 100 টাকা কমে। এটা কিন্তু অভাবনীয়, অস্বাভাবিক। তো যেহেতু পর্যাপ্ত পরিমাণে কমে গেছে, অনেক লোতে আছে, এটা এইসব জায়গা থেকেও যদি কালেকশন করা যায় আমার মনে হয় না খুব বেশি একটা কমবে। এটার সাপোর্ট জোন কিন্তু, মূল সাপোর্ট জোন এটা তৈরি করা আছে 55 থেকে 56 টাকায়। তো যেহেতু 55-56তে আসার সুযোগ ছিল, এমনকি 58 পর্যন্ত এসেছিলেও, 57-90 মানে 58 টাকা পর্যন্ত অলরেডি লাস্ট যখন আমাদের বাজারে পতন ঘটে 3 দিন, সেই 3 দিনের সময় কিন্তু এটা 58 টাকা ট্রেড হয়েছে। এখন 60 টাকা মাত্র দাম, খুব বেশি একটা বাড়ছে না, এখনো বেশ স্লো। এটার গতিবিধি দেখে যারা বড় ধরনের ইনভেস্টমেন্ট করতে চান, নট ডে ট্রেড, এটা 3 মান্থ 6 মান্থের জন্য যদি কেউ নিয়ে থাকেন, এখন থেকে শেয়ারটা কালেকশনের সময়, এই কালেকশন শেষ করে এটা ডিক্লারেশন সময় পর্যন্ত আস্তে আস্তে শেয়ারটার একটা ভালো মুভমেন্ট আমরা আশা করতে পারি। কত টাকা যাবে না যাবে সেটা দেখতে হবে। এই বড় ক্যান্ডেল যেটা আমরা মান্থলি 6 মান্থ ক্যান্ডেল দেখতে পাচ্ছি, 3 মাস বাড়লে এটার অর্ধেক বাড়বে কিনা এটা আমরা মান্থলি চেক করলে বলতে পারবো। তাহলে এই যে এখানে এম প্যাটার্ন তৈরি করা আছে, সেই এম প্যাটার্নটা এসে কিন্তু শেয়ারটা ফ্লোরে এসে আটকায় ছিল 88-89 টাকায় বেশ কিছুদিন, বেশ কিছু সময়, মানে 18 মাস। সেই 18 মাস শেষে 88-89 টাকার থেকেও শেয়ারটা 60 টাকা চলে এসছে, প্রায় 30 টাকার কাছাকাছি এখানেও দরপতন হয়েছে। তো এখানে আমরা যতটুকু এক্সপেকটেশন লেভেলে আসা কথা, সেই লেভেলে চলে আসছে। যারা কালেক্ট করতে চান তারা মাস ব্যাপী শেয়ারটাতে যদি কালেকশন করতে পারেন তাহলে ভালো একটা ইনভেস্টমেন্ট আশা করা যেতে পারে। তবে আমরা যদি ডেতেও দেখি শেয়ারটাকে, অ্যাজ পার ডে চার্ট অনুসারেও যদি আমরা খেয়াল করি, তাহলে একটু গেছে আমি নাইহি ক্যাপ, তারপরে কাশেম ব্রাইসেল বা অ্যাডভেন্ট এবং মালিক স্পিনিং দেখিয়েছি। এই শেয়ারের চার্টটাও কিন্তু অলমোস্ট একই রকম কাছাকাছি জায়গায়, যে 3 দিন বেড়েছে সেই 3 দিন একটু একটু করে বেড়েছে। তো এত বড় শেয়ার মাত্র 1.5 টাকা বাড়লে এটা কিছুই না, কারণ যেহেতু ভলিউম হচ্ছে না সেহেতু করার কিছু নাই। এখন এই শেয়ারটা 62-63 পর্যন্ত কালেকশনের জায়গা আছে, যেহেতু এখানে রেসিস্টেন্স আছে। এটা রেসিস্টেন্স পার করার পরে যারা ডে ট্রেড করতে পারবে 63-র পরে, আর যারা ইনভেস্টমেন্টে যাবে তারা এই জায়গাটার মধ্যেই, এই 63-64 থেকে 58 এই জায়গাটার মধ্যেই কিন্তু শেয়ারটাকে কালেক্ট করে ফেলতে হবে, তাহলে তারা লম্বা একটা প্রাইস পেতে পারে। আপাতত আলোচনা একটু থাকলো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।